ইতিহাসে প্রথমবার সংসদ প্রাঙ্গণে শপথ নিচ্ছে নতুন সরকার। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব নেবেন এমপিরা। মন্ত্রীদের জন্য প্রস্তুত 37টি বাড়ি। ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে অবদান রাখা নেতারা গুরুত্ব পাবেন মন্ত্রিসভায়, বললেন মেজর হাফিজ। বিরোধী দলের ছায়া সংসদকে স্বাগত জানালেন সালাউদ্দিন। ত্রুটি বিচ্যুতি থাকলেও এবারের নির্বাচন সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে বলছে টিআইবি। জাতীয় সংসদে জায়গা পাওয়াদের মধ্যে 236 জনই কোটিপতি। এবং রমজান ঘিরে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পরও নিয়ন্ত্রণে আসছে না দাম। খাতুনগঞ্জে কেজিতে বেড়েছে 5 থেকে 7 টাকা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। দেশের ইতিহাসে প্রথমবার মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হতে যাচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেলে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবেন 1000-এর বেশি দেশি বিদেশি অতিথি। সকালে প্রধান নির্বাচন কমিশনারের কাছে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন নবনির্বাচিত এমপিরা। বিকেলে রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের বরণ করতে প্রস্তুত হচ্ছে জাতীয় সংসদ ভবন। মঙ্গলবার নবনির্বাচিত এমপি এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের শপথ সামনে রেখে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার, আর মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন রাষ্ট্রপতির কাছে। সংসদ সদস্যদের শপথের পর তারাই আবার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছেন নতুন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি। 2 দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার সেটার জন্য শপথ নেবেন, এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। নতুন মন্ত্রীদের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখার জন্য সরকারি যানবাহন অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। একজন মন্ত্রী মহোদয় আসেন, তার জন্য একজন গাড়ি লাগে, একজন দেহরক্ষী থাকেন, তার বাসস্থান কোথায় হবে সেগুলোর ব্যবস্থা করতে হয়, এই সমস্ত কিছু দেখতে হয়। এদিকে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য বাসা প্রস্তুত করছে সরকার। সোমবার সকালে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, প্রস্তুত আছে 37টি বাসা। এছাড়া নতুন প্রধানমন্ত্রীর পছন্দ অনুযায়ী বাসভবনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। 37টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। আর প্রয়োজনে আরও কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। মঙ্গলবার সকাল 10টায় প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে শপথ নেবেন 297 আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা। আর বিকেল 4টায় রাষ্ট্রপতি শপথ পড়াবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সদস্যদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্ব পালন করবেন পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির 15,000 সদস্য। স্ট্যান্ডবাই থাকবে সোয়াট, বোম ডিসপোজাল ও কেনাইনের মতো বিশেষায়িত ইউনিট। মাসুদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দেশের ইতিহাসে প্রথমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হতে যাচ্ছে নতুন সরকারের শপথ। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছেন 1000-এর বেশি দেশি বিদেশি অতিথি। মেগা ইভেন্ট সামনে রেখে দক্ষিণ প্লাজায় চলছে কর্মযজ্ঞ। শপথ অনুষ্ঠানের নিরাপত্তায় এরই মধ্যে দক্ষিণ প্লাজা জুড়ে সুইপিং করেছে বম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে অবস্থান করছেন গোয়েন্দারা। সংসদের প্রবেশপথ ও ভেতরে মিলিয়ে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা। এছাড়াও স্ট্যান্ডবাই থাকবে বিশেষায়িত সব ইউনিট। ডিএমপি বলছে মন্ত্রিপরিষদ সদস্যদের বাসা থেকে সংসদের দক্ষিণ প্লাজার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় থেকেই দেয়া হবে নিরাপত্তা। প্রোটোকলের জন্য প্রস্তুত রাখা হয়েছে 150 গাড়ি। আনা নেওয়া থেকে শুরু করে রুট কেন্দ্রিক, প্লাস হয়েছে সংসদ ভবনের চতুর্পাশে পেরিফেরাল একটা ডিপ্লয়মেন্ট থাকবে।
এরপরে ইনার কর্ডনে থাকবে, তারপর মন্ত্রী বা যারা শপথ গ্রহণ করবেন তাদের জন্য একটা আলাদা জোনেই করা থাকবে, যেখানে অন্যরা হয়তো যেতে পারবে না। আমাদের এরকম কয়েক ধরনের নিরাপত্তা ব্যবস্থা আছে। শপথ অনুষ্ঠানে নিরাপত্তায় থাকবে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির 15,000 সদস্য। কোনো শঙ্কা না থাকলেও নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। মিটিং হয়েছে এবং পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি তারা নিয়োজিত থাকবে। কোনো ধরনের নিরাপত্তা সংক্রান্ত কোনো থ্রেট আমরা আশঙ্কা করছি না। আমরা মনে করছি এটা সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারবো। মণিপুরি পাড়া ও আসাদ গেট সংলগ্ন সংসদ ভবনের প্রবেশ পথ দিয়ে ঢুকতে হবে অনুষ্ঠান স্থলে। আয়োজন নির্বিঘ্ন করতে মানিক মিয়া এভিনিউ ও লেক রোডে মঙ্গলবার সকাল থেকেই বন্ধ থাকবে যান চলাচল। শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে নেই কোনো নিরাপত্তা আশঙ্কা, তারপরেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। জাতীয় নির্বাচনের মতো এই অনুষ্ঠানকেও সর্বোচ্চ নিরাপদ করতে চায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্য। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী মনির হোসাইন, সরাসরি যাব তার কাছে। মনির, আগামীকাল ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশ। প্রথমবার মতো মন্ত্রী পরিষদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে যাচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে যত ধরনের প্রস্তুতির প্রয়োজন সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আজ সারাদিন ধরে সেসব প্রস্তুতি আমরা দেখেছি। আগামীকাল বিকেল 4টায় মন্ত্রী পরিষদ সদস্যদের যেই মন্ত্রী এবং উপমন্ত্রীরা, প্রতিমন্ত্রীরা হবেন, তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবং তার আগে সকাল 10টায় 297 আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। এবং তারা এমপি হিসেবে শপথ নেয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও এরপর তারা শপথ নেবেন। এবং তারপরেই বিকেলে আসলে যেটি বলছিলাম যে সবসময় আসলে আমরা দেখেছি যে এর আগের সংসদগুলোতে দেখেছি মন্ত্রী পরিষদের সদস্যরা রাষ্ট্রপতির কাছে বঙ্গভবনের দরবার হলে শপথ নিয়েছেন। তবে এবারই ব্যতিক্রম হিসেবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারা শপথ নেবেন। এটি অবশ্য সরকার পক্ষ থেকে বঙ্গভবনের কথা বলা হলেও পরবর্তীতে সরকার গঠন করতে যাওয়া জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে তাদের যেই মন্ত্রিসভা হবে সেই মন্ত্রিসভার শপথ তারা যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে নিতে চান। এবং তারপর থেকেই মূলত এখানকার যে প্রস্তুতি সেই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। কালকেও আমরা দেখেছি যে আনুষঙ্গিক বাইরের প্রস্তুতিগুলো সেগুলো শুরু করেছে তারা। এবং আজকে সারাদিন, বিশেষ করে আজকে বেশি নজরে এসেছে নিরাপত্তার যে প্রস্তুতি, সেই নিরাপত্তা বিভিন্ন হল টিম আমরা দেখেছি, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, তাদের যেই নিরাপত্তা ব্যবস্থাগুলো ছিল তারা সেগুলো যথেষ্ট নিয়েছেন এবং তারা সেগুলো বারবার যেই তাদের যে প্রস্তুতি সেগুলো সারছিলেন। তো এই ছিল জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আমার কাছে সবশেষ। মানিক মিয়া এভিনিউ থেকে সহকর্মী মনির হোসাইন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অবদান রাখা নেতারা মন্ত্রিসভায় গুরুত্ব পাবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। বলেন, নবীন প্রবীণদের সমন্বয় হবে বিএনপির মন্ত্রিসভা। এদিকে বিরোধী দলের ছায়া সংসদকে স্বাগত জানালেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অবদান রেখেছে, তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন। দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই, এ ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় স্থান পাবেন। জোটের সদস্য আমি আশা করি তারা থাকবেন। কজন থাকবেন ঠিক বলতে পারছি না, তবে তারা থাকবেন। বিরোধী দল ছায়া সংসদ করার এই সংস্কৃতি উন্নত বিশ্বে আছে, যদি তা করে সেটাকে স্বাগতম জানাই। সংবিধান সংস্কার পরিষদ যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের 3য় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয়ের পরে তারপরে হতে পারে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গুলশান কার্যালয়ে ভিড় করছেন দলটির নেতাকর্মীরা। বেলা 1টার আগে গুলশান কার্যালয়ে আসেন তারেক রহমান। এর আগে সকাল থেকে বিভিন্ন আসনে ধানের শীষ প্রতীকে জয়ী বিএনপির সংসদ সদস্যরা আসেন
চেয়ারম্যানের কার্যালয়ে। তারা জানান, বড় ধরনের চ্যালেঞ্জ সামনে নিয়ে পরিবর্তনের বাংলাদেশে দায়িত্ব নিতে যাচ্ছেন নতুন সরকার এবং সংসদ সদস্যরা। এ সময় বিরোধী দলের প্রতি সংসদে গঠনমূলক সমালোচনার আহ্বান জানান নবনির্বাচিত সংসদ সদস্যরা। চেয়ারম্যানের কার্যালয়ে আজ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিএনপির কমিটিকেও ডাকা হয়েছে। এদিকে আজ সন্ধ্যায় চরমোনাই পীর ইসলামী আন্দোলনে আমির সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিকে বিএনপি সুশাসন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি বাস্তবায়নে মন্ত্রিসভায় দক্ষ ও যোগ্যদের দেখতে চান বিশ্লেষকরা। তারা বলছেন, অভিজ্ঞতার পাশাপাশি মন্ত্রিসভায় নবীন প্রবীণের সমন্বয় প্রয়োজন। বুলবুল রেজার রিপোর্ট। দীর্ঘ ২০ বছর পর মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এই ২ দশকে বিএনপিকে পার হতে হয়েছে অনেক চড়াই উতরাই। অবশেষে ১২ ফেব্রুয়ারির ভোটে জনগণ আস্থা রেখেছে দলটির ওপর। ২১২ আসনের ভূমিধস বিজয়ের পর এখন রাজনৈতিক মহলে মূল আলোচনা নতুন মন্ত্রিসভা নিয়ে। সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় কাদের নাম থাকছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। বিএনপির মন্ত্রিসভা কেমন হওয়া উচিত, এমন প্রশ্নের উত্তরে বিশ্লেষকরা বলছেন, সততার কোনো বিকল্প নেই, দক্ষতা আর অভিজ্ঞতা হওয়া উচিত অন্যতম মাপকাঠি। মন্ত্রী হবেন বা যারা এমপি হবেন তাদের মাথায় রাখতে হবে যে আমি মন্ত্রী হিসেবে ওই মন্ত্রণালয় বা এমপি হিসেবে ওই এলাকা, এটি আমার এলাকা বা আমার বাবার এলাকা, এই ভাবনাটা থেকে দূরে থাকতে হবে। এবং তাহলেই কিন্তু একটা সঠিক সূচনা হবে বলে আমি মনে করি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা আমরা বলছি, এটি আমার বলতে কোনো দ্বিধা নাই, যেটি একদিনে হবে না, কিন্তু তার শুরুটা কিন্তু হবে এই মন্ত্রী পরিষদের প্রথম দিনের কাজ থেকে। অর্থ, বাণিজ্য, স্বরাষ্ট্র আর পররাষ্ট্র এই ৪ মন্ত্রণালয়ের মন্ত্রী বাছে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ এই রাষ্ট্রবিজ্ঞানীর। একটা হলো স্পেশালাইজড নলেজ, নীতি নির্ধারণের যে জ্ঞান, আরেকদিকে তার রাজনৈতিক অভিজ্ঞতা। দুইটার মিশেল যাদের মধ্যে আছে তারা অধিকতর ভালো করবে। সরকার যে ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে, এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে তার বিদেশের সাথে সম্পর্ককে স্বাভাবিক করতে হবে। আমি অর্থ মন্ত্রণালয়কে ১ নম্বর দিব, পররাষ্ট্র মন্ত্রণালয়কে ২ নম্বর, ৩ নম্বর হচ্ছে স্বরাষ্ট্র, ৪ নম্বর হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। এই ৪টা মন্ত্রণালয় আপনার দক্ষ লোক ছাড়া আপনি দেশ চালাইতে পারবেন না। সামনের দিনগুলোতে চ্যালেঞ্জ মোকাবিলায় এবারের মন্ত্রিসভায় প্রবীণদের পাশাপাশি তরুণ ও মেধাবীদের প্রাধান্য থাকা উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। দলের যারা প্রবীণ এবং ত্যাগী সংগ্রামী নেতৃত্ব যারা আছেন তারা এই মন্ত্রী পরিষদে থাকবেন, এটা স্বাভাবিকভাবেই প্রত্যাশিত। অভিজ্ঞতার একটা তো মূল্য আছে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এইবার বিএনপি তাদের দল থেকে যাদেরকে মনোনয়ন দিয়েছিলেন, প্রবীণ এবং নবীনদের একটা সমন্বয় দলের মধ্যে আছে। একটা নবীন এবং প্রবীণের যদি একটা সমন্বয় হয়, প্রবীণদের অভিজ্ঞতা এবং নবীনদের যে নতুন দৃষ্টিভঙ্গি, এটার সমন্বয় এখন খুবই জরুরি। রাষ্ট্র পরিচালনায় যেসব প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি, তার কতটা বাস্তবায়ন সম্ভব সেটি মন্ত্রিসভা দেখে ধারণা পাওয়া যাবে, এমনটা বলছেন বিশ্লেষকরা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন তারা। এ সময় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুজন। প্রধান উপদেষ্টা তাঁর দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে ধন্যবাদ জানান। অবশেষে জুলাই জাতীয় সনদে সই করতে যাচ্ছে এনসিপি। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সনদে সই করবে দলটি। দুপুরে এনসিপি থেকে পাঠানো বার্তায় জানানো হয়, সন্ধ্যা ৬টায় যমুনায় যাবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাভেদ রাসিন ও জহিরুল ইসলাম মোসা। এর আগে গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর করে বিএনপি সহ ২৫টি রাজনৈতিক দল। তখন সনদে সই করতে রাজি হয়নি এনসিপি। সময় সংবাদে আরও থাকছে, অধিকৃত পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন দিল ইসরায়েল। তীব্র নিন্দা হামাসের। গাজা পুনর্গঠনে $500 কোটি সহায়তার অঙ্গীকার বড় পিসের। ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও এবারের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে বলে মনে করেন টিএবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান।
রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের হলফনামা ও নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরে টিআইবি। এ সময় বলা হয় ৯৯% প্রার্থী কোনো না কোনোভাবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন। এবার সংসদে ২৩৬ জন কোটিপতি রয়েছে বলেও জানায় টিআইবি। মনে করি যে এটা গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, নিরপেক্ষ, প্রতিযোগিতামূলক, অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে। আওয়ামী লীগের ভূমিকাটা ছিল একদিক থেকে নির্বাচনকে প্রতিহত করার মাধ্যমে নেতিবাচক ভূমিকা, অন্য দিক থেকে নির্বাচনে অংশগ্রহণ করে তাদের ভোটাধিকার চর্চা করার ভূমিকা, দুটোই হয়েছে। পিরোজপুরে বিএনপির ২ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে ইন্দুরকানী উপজেলার পাড়ের হাট বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির ও তার ভাতিজা শঙ্করপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন মল্লিক নিপু। পুলিশ জানায় রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। ৮ থেকে ১০টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। সময় সংবাদে আরও থাকছে। পবিত্র উমরা পালন শেষে ফেরা হলো না বাড়ি। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন সহ প্রাণ গেল ৬ বাংলাদেশির। সিভিল এভিয়েশনের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানকে ২ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। দুপুরে কেন্দ্রীয় কারাগার থেকে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে আনা হয় তাকে। গত ২৮ জানুয়ারি হাবিবুর রহমানকে গ্রেফতার করে সংস্থাটি। পরে ৩ দিনের রিমান্ডের আবেদন করলে ২ দিনের রিমান্ডের আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ২০২৫ সালের জানুয়ারিতে শাহজালাল সহ ৩ বিমানবন্দরে উন্নয়নের নামে প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৪টি মামলা করে দুদক। এসব মামলায় শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সিভিল এভিয়েশনের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান সহ সংশ্লিষ্ট ১৯ জনকে আসামি করা হয়। রমজান সামনে রেখে রেকর্ড পরিমাণ ভোগ্যপণ্য আমদানির পরও নানা অজুহাতে দাম নিয়ন্ত্রণে আসছে না। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের শ্রমিক ধর্মঘট ও নির্বাচনে বন্ধের অজুহাতে কেজিতে ৫ থেকে ৭ টাকা বেড়েছে সব ধরনের ভোগ্যপণ্যের দাম। অথচ গত ৭.৫ মাসে ৩০,০০০ কোটি টাকার ১৭ ধরনের ২৯ লাখ মেট্রিক টন ভোগ্যপণ্য আমদানি হয়েছে। শেখাউত ত্রিপুর ক্যামেরা বিস্তারিত কমলদের রিপোর্টে। রমজানের ভোগ্যপণ্য বেচা কেনায় জমজমাট দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা পণ্য ১ ঘন্টার কম সময়ে চলে আসছে এই বাজারে। ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত ৭.৫ মাসে চট্টগ্রাম বন্দর থেকে ১০,৩৮,০০০ মেট্রিক টন পাম এবং ক্রুড অয়েল, ৩ লাখ মেট্রিক টন চিনি খালাস হয়েছে। চলতি অর্থ বছরের এই সময়ের মধ্যে ১৭ ধরনের প্রয়োজনীয় পণ্য থেকে চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্ক পেয়েছে ৪৭,৪৩৮ কোটি টাকা। রমজান উপলক্ষে যে আমদানি হয়েছে এটা অবশ্যই বাজারে ইতিবাচক প্রভাব পড়বে এবং সরবরাহ অবশ্যই যথেষ্ট রয়েছে। জানুয়ারি মাসে পাইকারি পর্যায়ে সাধারণ মানের ছোলা ৬৫ থেকে ৭০ টাকা এবং ভালো মানের ছোলা ৭৪ থেকে ৭৫ টাকায় বিক্রি হলো। এখন তা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। সরবরাহ বন্ধ ছিল চট্টগ্রাম পৌদের জটিলতার কারণে। সেই কারণে প্রায় প্রত্যেকটি ছোলার মান বেঁধে ৫ থেকে ৬ টাকা দাম বেড়েছে। ছোলার মতো পরিস্থিতি খেজুরের বাজারও। শুল্ক হার ১০% কমানোর সুবিধাকে কাজে লাগিয়ে ৪৭,০৭৩ মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে বাংলাদেশে। নির্বাচন প্রক্রিয়া নিয়ে খেজুরের বাজারটা একটু অস্থির ছিল। টোটালি বলতে গেলে যেটা ১৮০০-১৯০০ টাকার বাজার সেটা ২২০০, অনেক জায়গায় ২৩০০ পর্যন্ত হয়ে গিয়েছিল আর কি। এখন এটা কমে আসছে। দেশের ভোগ্য পণ্যের বাজার আমদানি নির্ভর হওয়ার কারণে এখানে নানা মাত্রায় চলে কারসাজি। বিশেষ করে রমজানকে সামনে রেখে যেসব ভোগ্যপণ্য আমদানি করা হয় নানা অজুহাতে চলে দাম বাড়ানোর প্রতিযোগিতা। চট্টগ্রাম বন্দরের শ্রমিক ধর্মঘটের কারণে অন্তত ৭ দিন যেমন ভোগ্যপণ্যের সরবরাহ লাইনে সংকটের সৃষ্টি করেছিল, তার সঙ্গে যুক্ত হয়েছিল জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ২ দিনের সরকারি বন্ধ। তবে পরিস্থিতির উন্নতি হয়, সরবরাহ স্বাভাবিক হয়ে আসলো। দাম নিয়ন্ত্রণে এখনও প্রশাসন তেমন কোনো কার্যকর ভূমিকা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। নির্বাচনের কার্যক্রম শেষ, এই সময়টা যদি সরকার এই বিষয়গুলো দেখাশোনা করে
মাল যে পর্যাপ্ত যে আমদানিগুলি আছে আমদানিগুলো যদি সমভাবে দেশের বিভিন্ন জায়গায় যায় তাহলে কিন্তু আসলে রমজানের সংকট হওয়ার কথা না। রমজান মাসে দেশে 3 লাখ মেট্রিক টনের বেশি ভোজ্য তেল, 2.5 লাখ মেট্রিক টন চিনি, 1 লাখ মেট্রিক টন ছোলা এবং 80 থেকে 90 হাজার মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় 5টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। দুপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহর নেতৃত্বে অভিযান চালানো হয়। ভোগ্যপণ্যের আমদানি মূল্যের সঙ্গে পাইকারি মূল্য এবং ক্রয় বিক্রয়ের রসিদ যাচাই বাছাই করে মূল্য তালিকার সঙ্গে দামে অসঙ্গতি, ভাউচার সংরক্ষণ না করা ও ভেজাল পাওয়া যায়। এসব অভিযোগে 5টি প্রতিষ্ঠানকে প্রায় লক্ষাধিক টাকার জরিমানা করা হয়। মিল আছে তালিকার সাথে, মিল তো আছেই, তালিকার সাথে তো মিল আছে, শুধু হাইড্রোসের জন্যই আমারটা। তারা মূল্য তালিকা যথাযথভাবে মেনটেন করেন নাই, আর হচ্ছে যে তারা এই ভাউচার আমাদেরকে যথাযথভাবে প্রদর্শন করতে পারেন নাই, আর রংযুক্ত ডাল ব্যবহার করে বিক্রি করছেন। তো এই অসঙ্গতিগুলির কারণে আমরা জরিমানার আওতায় এনেছি। এবং উমরা পালন শেষে ফেরা হলো না বাড়ি। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 5 জন সহ প্রাণ গেল 6 বাংলাদেশের। গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার জেদ্দা থেকে ফেরার পথে আভা মহাসড়কে দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। নিহতরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জের নলচারা ব্যাপারী বাড়ির মিজান দম্পতি ও তাদের 3 কন্যা সন্তান। দুর্ঘটনায় তাদের এক স্বজনও নিহত হয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে তা নিকটস্থ কোর্ট ও স্থানীয় প্রশাসনকে জানাতে বলা হয়েছে। সৌদি সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, চাঁদ দেখা গেলে বুধবার থেকে দেশটিতে পবিত্র রমজান শুরু হবে। গালফ নিউজ জানিয়েছে, মঙ্গলবার সৌদি আরব সহ সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও মিশরে চাঁদ দেখা প্রায় অসম্ভব হবে, কারণ এদিন চাঁদ সূর্যের আগে অস্ত যাবে। ফলে যেসব দেশ প্রত্যক্ষ চাঁদ দেখার ভিত্তিতে রমজান শুরু নির্ধারণ করে তাদের শাবান মাস 30 দিন পূর্ণ করার সম্ভাবনাই বেশি বলে জানায় গণমাধ্যমটি। গাজায় ইসরায়েলের বিমান হামলায় আরও 11 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় আন্তর্জাতিক আইন মেনে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। দখলদারদের এই আগ্রাসনের মধ্যে উপত্যকা পুনর্গঠন ও মানবিক সহায়তার অংশ হিসেবে বোর্ড অব পিসের সদস্য রাষ্ট্রগুলো $500 কোটি বেশি অর্থ প্রদানের অঙ্গীকার করেছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে বিশাল এলাকা রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু সরকারের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে হামাস। টি-20 বিশ্বকাপের খবর। গ্রুপ বিতে বাঁচা মরার ম্যাচে মাঠে নামছে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ টেবিল টপার স্বাগতিক শ্রীলঙ্কা। কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয় পেতেই হবে 3 নম্বরে থাকা অজিদের। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। বাঁচা মরার লড়াইয়ে আগে জিম্বাবুয়ের ম্যাচে দলের পারফরমেন্স অস্ট্রেলিয়ার বড় দুশ্চিন্তার কারণ। সে ম্যাচে মাত্র 2 উইকেটই ফেলতে পেরেছিল জাম্পা স্টোয়নিসরা। ব্যাটিংয়েও ছিল হতশ্রী অবস্থা। রেইনশো, ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড ছাড়া কোনো ব্যাটারি করতে পারেনি 2 অঙ্কের সংখ্যা অতিক্রম। তাই স্বাগতিকদের বিপক্ষে লড়াইটা বেশ কঠিনই হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইতিহাসে প্রথমবার সংসদ প্রাঙ্গণে শপথ নিচ্ছেন নতুন সরকার। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব নেবেন এমপিরা। মন্ত্রীদের জন্য প্রস্তুত 37টি বাড়ি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অবদান রাখা নেতারা গুরুত্ব পাবেন মন্ত্রিসভায়, বললেন মেজর হাফিজ। বিরোধী দলের ছায়া সংসদকে স্বাগত জানালেন সালাহ উদ্দিন। এবং পবিত্র উমরা পালন শেষে ফেরা হলো না বাড়ি। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 5 জন সহ প্রাণ গেল 6 বাংলাদেশের। এ ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।